দুপুর 12টা। আরু বড় মামা মামি আরুকে দেখে কান্নায় ভেঙে পড়েন। আরু মামি আরুর গালে কপালে চুমু দিতে থাকেন ক্রমাগত। তিনি বলে ওঠেন, আমার ছোট পাখিটা কখন এত বড় হয়ে গেছে। মেয়ে তার অসুস্থতা আমাকে বুঝতে না দিয়ে আমার সামনে হাসি খুশি থাকার অভিনয় করে। আমাকে তোর মায়ের স্থান বসাতে পারিসনি, তাই না? সত্যি আজ আমি ব্যর্থ। তোর মা হয়ে উঠতে পারলাম না। এই 9 দিন আমাদের কি হাল কেটেছে তুই জানিস? বড় মামির কথা শুনে বলে উঠলাম, 9 দিন মানে? আরুর কথা শুনে বড় মামা বলে উঠলেন, 9 দিন থেকে তুই অবচেতন অবস্থায় পড়েছিলি। আমার গালে বড় মামি 2 হাত দিয়ে ধরে আমার মুখটা ওপর তুলে বললেন, তোর কি এমন কষ্ট হচ্ছে যেটা তুই আমাদের সাথে শেয়ার করিসনি? ভিতরে ভিতরে গুমড়ে মরেছিস। আমাকে বলা যায় না মা, তোর এত কষ্ট কিসের? বড় মামির কথা শুনে আমার বুকের ভিতর ধক ধক করে উঠল। মনে পড়ে গেল না পাওয়ার যন্ত্রণাটা, কাউকে নিজের করে পাওয়ার আক্ষেপ। বুকের ভিতর জ্বলে উঠল প্রিয় মানুষটাকে নিজের মনের কথা না বলতে পারার যন্ত্রণা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, জানো আমার কিসের এত কষ্ট? আরুর দিকে তাকিয়ে বলে উঠলেন আরিয়া বেগম। বলে, মা, আমার প্রথম কষ্ট হচ্ছে আমি এতিম। আমার এই নিষ্ঠুর পৃথিবীতে বাবা মা একা করে রেখে চলে গিয়েছে। তারা ভাবেনি আমার কথা। তাদের ছোট পরিটা কীভাবে এত নিষ্ঠুর পৃথিবীতে একা একা বাঁচবে। দ্বিতীয়ত আমি গরিবের ঘরের সন্তান। আমার বাবা তোমাদের মতো এত অর্থ সম্পদ ছিল না। তোমাদের মতো এত হাই ফাইভাবে জীবনযাপন করতো না। তোমাদের মতো প্রতি মাসে শপিং করতে যেত না। তোমাদের মতো এত প্রতিদিন ভালো ভালো খাবার খেতাম না। তাই বলে ভাববে না আমরা না খেয়ে থাকতাম না। আমরাও খেতাম রেস্টুরেন্টে সপ্তাহ একদিন। বাবা মা আমি প্রতি মাসে শপিং না করলেও 4-5 মাস পর আমরা শপিং করতাম। তোমাদের মতো এত দামি দামি ব্র্যান্ডেড ড্রেস না কিনলেও পারলেও অন্তত মোটামুটি দামের ড্রেস কিনতাম। আমার সেই গরিব ঘরের আমি ছিলাম রাজকন্যা। আর এই বাড়িতে বুকার পরে হয়ে গেলাম রাস্তার মেয়ে। আমাকে সাথে নিলে কিছু কিছু মানুষের ইগোতে বাদে। আমাকে তাদের সোসাইটির সাথে আমি জানাই না। আমাকে তাদের সাথে কোথাও নিয়ে গেলে তাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাদের সোসাইটিতে একজন রাস্তার মেয়ের সাথে এটা ধনী পরিবার যায় না। ছোটবেলা থেকেই শুনে আসছি আমি এটিএম, আমার কেউ নেই। আমাকে প্রতিটা পদে পদে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি এটিএম, আমি রাস্তার মেয়ে। আমাকে তাদের সাথে যায় না। তারা আকাশের চাঁদ আর আমি মাটিতে থাকা বামুন। একটা কথা প্রচলিত আছে, যার বাবা যেমন ইনকাম সে অনুযায়ী চাচা চাচি ফুপা ফুপি মামা মামি খালা খালু ভালোবাসা। আমার বাবার টাকা ছিল না, তাই আমাকে কেউ, তোমরা দুজন ছাড়া কেউ আপন করে নেয়নি। আর দেখা নুসরাত আপু, রাহাত ভাইয়াকে, তারা যেমন মামার বাড়ি থেকে এত এত ভালোবাসা এত আদর যত্ন পায়, তোমরা ভেবো না তাদের আমি হিংসে করি। আমার জানো আমার না তখন খুব কষ্ট হয়। আচ্ছা আমি খুব খারাপ মামি, তাই আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেল। আমি কেউ খারাপ না, আমার জন্য তোমাদের অনেক অসুবিধা হয় না? আমার মতো উটকো ঝামেলাকে পালতে অনেক টাকা নষ্ট হয় না? কি করবে বলো? এই উটকো ঝামেলা যে কোথাও যাওয়ার জায়গা নেই এই পুরো পৃথিবীতে, একা কার কাছে যাবে বলো? বলেই হাসতে শুরু করলাম। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের সামনে হাসি খুশি থাকা মেয়েটার ভিতরে কষ্টগুলো। আরিয়া বেগম হু হু করে কেঁদে উঠল, আরুকে জড়িয়ে ধরে। তার এই পিচ্চি আরু ভিতর ভিতর এত কষ্ট নিয়ে ও তাদের বুঝতে দেয়নি। তাই ভিতরে যন্ত্রণাটা এতটুকু মেয়ে কীভাবে সহ্য করেছে। আরও হাসি থামিয়ে বলে, আর কিছুদিন পারবে গো আমায়? আমার যে যাওয়ার জায়গা নেই, রাতে কবেই চলে যেতাম। বলে আবার হাসতে থাকে। হাসতে হাসতে বলে, তোমরা জানো পৃথিবী কত নিষ্ঠুর তা আমি 6 বছর বয়সে উপলব্ধি করতে পারি। যখন বড় মামি তুমি আমার বাবা বাড়িতে, মাও তখন তুমি না থাকায় আমাকে 2 দিন না খেয়ে থাকতে হয়েছিল। ও বাড়িতে এত এত খাবার ছিল কিন্তু আমার ভাগ্যে জোটেনি এক চিমটিও। টানা 2 দিন পানি খেয়ে যখন ক্ষুধার জ্বালা মেটাতাম, তখন হাড়ে হাড়ে বুঝতে পারি আমার মতো এটিএমদের এই পৃথিবীতে টিকে থাকা সহজ না। সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে, কারণ 10 বছর আগে বড় মামি তোমরা কোথায় যাচ্ছ?
তোকে বলতে হবে কোথায় যাব না না যাব? আমাকে সাথে নিবে না তোমরা? ঠোঁট উল্টে কথাটা বলে উঠে আরু। আর এদিকে আব্রাহন আরির উপস্থিতিতে বিরক্ত অনুভব করছে। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ওর জন্য তার বাবা মা তাকে সময় দিচ্ছে না, ওর মা সব সময় ওর সাথে থাকছে। আব্রাহন বলে উঠে, তোকে কোথায় নিয়ে যাব না? কেন গেলে কি হবে ভাইয়া? রাস্তার মেয়েকে তো, তাই আমি তোর ভাই না। এতক্ষণ ফোনে কথা বলছিল আরু বড় মামি তার ভাইয়ের সাথে। তার মা অনেক অসুস্থ, তাই তাকে দেখতে যাবেন। তাকে এতক্ষণ কথা বলা ব্যস্ত ছিল তিনি, তাই আব্রাহন আর আরুর কথা শুনতে পায়নি। মা এই মেয়েটাকে আমাদের সাথে নিবা না? ওরে দেখতে ইচ্ছে করে না আমার। ওকে সাথে নিলে কিন্তু আমি যাব না। এদিকে আরু আব্রাহন আর বড় মামিকে দেখছে। তার মায়ের কথা মনে পড়ে গেল, তার চোখে পানি টলটল করছে। এদিকে বিপাকে পড়েছে আরুর বড় মামি। কার কথা শুনবে তিনি? এদিকে আরুকে একা রেখে যেতে পারছে না, আবার নিয়েও যেতে পারছে না। তিনি তো জানেন তার ছেলে অনেক রাগী। আর একবার তখন সে বলেছে আরুকে সাথে নিবে না, মানে নিবেই না। আর ওরে নিলে যে যাবে না। এদিকে তার অসুস্থ মা বারবার আব্রাহনকে দেখতে চাইছে, কি করবে সে বুঝতে পারছে না। এতবার তিনি অনেক ভাবনা চিন্তা করে আরুকে মেজ মামির কাছে রাখতে। তিনি মামিকে যখন বলল আব্রাহন আরুকে নিতে দিচ্ছে না, তুমি একদিন রাখো প্লিজ। এদিকে মনে মনে শয়তানি বুদ্ধি করে তিনি রাজি হয়ে যান আরুকে তার কাছে রাখতে। এদিকে আরু আশায় আছে তাকে অন্তত নিয়ে যাবে তার, কিন্তু যখন বড় মামি তাকে বলে আরু মা তুমি থাকো এখানে, আমি কাল চলে আসব, তুমি একদম ভয় পাবা না, তোমার মেজ মামি আছে, তুমি তার সাথে থাকো। ছোট্ট আরু তখন বুঝতে পারে তাকে তার সাথে নিবে না। সে কিছু বলে না, তাদের চলে যাওয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। দুপুরে অনেক রান্নার আয়োজন করছে মিমি। তার বাবার বাড়ির লোকজন আসবে, তাই সবাই আসার আগে তিনি আরও রুম বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে সে রুম থেকে বেরোতে না পারে। এদিকে মন খারাপ করে বসে আছে আরু। কতদিন হয়ে গেল তার এখানে আসা, তাও কেউ তাকে বেড়াতে নিয়ে যাচ্ছে না। সে তো প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটতে যেত বাইরে, কিন্তু এ বাড়িতে আসার পর আর বাড়ি থেকে বের হতে যাওয়া হয়নি তার। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তাকে দেখে রুম পুরো অন্ধকার। বাথরুমের লাইট জ্বালানো আছে বলে রুমে শুধু অন্ধকার দূর হওয়া হালকাভাবে দেখা যাচ্ছে। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালায়। এদিকে তার অনেক ক্ষুধা লেগেছে। সকালে নাস্তা খাওয়ার পর আর কিছু তার পেটে যায়নি। সে আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ায়, দরজা খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। এদিকে তার অনেক ক্ষুধা লেগেছে, সে কি করবে বুঝতে পারছে না। সে জ্বরে জ্বর চিৎকার করে কান্না শুরু করে। তার ছোট ছোট হাতে দরজা ধাক্কা দিতে দিতে বলে, দরজা খুলো, আমার খিদে পেয়েছে, দরজা খুলো। অনেক কান্নাকাটি আর দরজা ধাক্কা দেওয়া পর কেউ দরজা খুলে না। এদিকে ক্ষুধার জ্বালায় সে ওয়াশরুমে ট্যাপের পানি খেতে শুরু করে, আবার দরজা ধাক্কা দেয়, কেউ আওয়াজ শুনে তার কাছে আসে না। এভাবে 2 দিন পানি খেয়ে থাকে। তার শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে, তার উঠে দাঁড়ানোর শক্তি নেই, সে কান্না করতে পারছে না, সেই শক্তিও তার মধ্যে নেই। আরও বড় মামি আসার কিছুক্ষণ আগে আরও মেজ মামি গিয়ে আরুর রুমে দরজা খুলে দেয়। আরও বড় মামি বাড়িতে এসে দেখেন আরু ঘুমাচ্ছে। তিনি তার মাথা হাত বুলিয়ে দিতে চমকে ওঠেন। আরুর গায়ে অনেক জ্বর। তিনি আরুকে ঘুম থেকে তুলে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। এদিকে আব্রাহম অনুশোচনায় ভুগছে। কতগুলো ভুল সে করেছে, তার জন্য নিষ্পাপ মেয়েটা এত কষ্ট ভোগ করেছে। সেই দিন সন্ধ্যায় আরুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আরু এ খবর শুনে আহি তো পাগল প্রায়। সে প্রতিদিন হসপিটালে গিয়ে আরুকে দেখে আসত। আজ বাসায় নিয়ে আসছে, তার জন্য সে এই বাড়িতে আসছে। আসিফ আহি আর আহির আম্মু আরুকে দেখতে এসেছে। আহির আম্মু তো আরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তার প্রাণপ্রিয় বান্ধবীর মেয়ে এমন পরিস্থিতি শুনে সে অনেক ভেঙে পড়ে। ভিতরে সুস্থ সবল মেয়েটা তার বাড়ি থেকে এলো, আর বাড়িতে এসে এমন কাণ্ড ঘটাবে। খুনাখরে টের পেলে তিনি কখনোই আসতে দিত না আরুকে।
আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর মায়াবী মুখের দিকে। আর আহি, সে তোর আগে ফুসছে। এদিকে আভরণ একবার আসিফের তো আরেকবার আহুর দিকে তাকায়। আহু আহির সাথে কথা বলছে আর আসিফ আহুকে দেখছে। এসব দেখে আব্রাহামের মাথা গরম হয়ে যায়। তার পছন্দের মানুষটার দিকে কেউ প্রেম প্রেম নজরে তাকালে তার কি মাথা ঠিক থাকে? হঠাৎ করে আব্রাহাম বলে ওঠেন, তা ফেমাস রাইটার আসমানি ওরপে আরও আপনার কি ওষুধ খাওয়ার টাইম হয়নি? আব্রাহনের কথা শুনে আরও বুক ধুকপুক করতে থাকে। সে ভাবছে, আব্রাহন কিভাবে জানলেন আমি আসমানি ওরপে আরু? আমি কিভাবে জানলাম তাই তো? এটা শুনে আর অবাক হয়ে যায় আরও। সে তো মনে মনে বলছে, তাহলে কিভাবে জানলো আমি এই কথাটা ভাবছি? তুই মনে মনে বলছিস, তাও তোর কথা কিভাবে বুঝতে পারছি তা জানার জন্য এত টেনশন করতে হবে না। আপনি কিভাবে জানলেন আমি আসমানি ওরপে আরু? আরে গাধা, তোর সেদিনের লাইফটা দেখে বুঝতে পারছি। তোর ভয়েস আমি খুব ভালো করে চিনি।